বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে 2021 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগ সহ সকল বিভাগে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাস পরিচালনায় আমি তোমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের সামনে উপস্থিত আছি। মোহাম্মদ আল আমিন, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমার ক্লাস শুরু করব। প্রথমে আমি বলে নিয়েছি আমি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক। তার আগে আরেকটু পরিচয় আমি দেই। আমি এই ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ বিজ্ঞানের ছাত্র ছিলাম 1999-2000 সেশনের। তোমরা জীববিজ্ঞান প্রথম পত্রের যে প্রথম ক্লাস পেয়েছো অনলাইনে, যিনি ক্লাসটি পরিচালনা করেছেন প্রফেসর দিলার আক্তার খান, উনি এখন এই বিভাগের বিভাগীয় প্রধান। আর আমি যখন ছাত্র ছিলাম ইন্টারমিডিয়েটের, তখন উনি ছিলেন আমার শিক্ষক। আজকে ছাত্র শিক্ষক দুইজন আছি একসাথে, এটা খুবই ভালো লাগার একটি বিষয়। তো তোমরা যদি ফিজিক্যালি ক্লাসে উপস্থিত থাকতে, তাহলে তোমাদের সাথে এই বিষয়গুলো আরও একটু বিস্তারিত শেয়ার করতে পারতাম। আমি এই এলাকারই ছাত্র ছিলাম। বিশেষ করে আমি বলি, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আমি আমার এসএসসি কমপ্লিট করেছি। আর ইন্টারমিডিয়েটের কথা তো বললামই এই কলেজ থেকে। আর অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। এই হলো আমার পরিচিতি। শুরু থেকেই প্রথম যখন জয়েন করেছি মৌলভীবাজার, তখনও এই দিলারা ম্যাডাম ছিলেন আমার বিভাগীয় প্রধান। এখন ব্রাহ্মণবাড়িয়াতে আছি, এখানে এসে আবার দুজন একসাথে। তো আশা করি তোমাদের ক্লাসে তোমাদেরকে আমরা সবাই মিলে তোমাদের ক্লাস কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, সহযোগিতা করতে পারবো তোমাদেরকে। কামনা সেই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের ক্লাস শুরু করছি। তো তোমরা ইতিমধ্যে জানো, প্রথম অধ্যায় আমাদের দুইজন স্যার পরিচালনা করছেন। দিলার আক্তার ম্যাডাম উনি নিচ্ছেন প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশটা, আর প্রথম দিকের অংশটা পরিচালনা করতেছেন আমাদের মনির স্যার। আর আমি আজকে শুরু করব তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে কোষ রসায়ন। অধ্যায়টা সম্পর্কে আমি একটু বলে নেই। কোষ রসায়ন অধ্যায়টি, এখানে দেখতে পাচ্ছ দুইটি শব্দ আসলে, একটি হচ্ছে কোষ আর একটি হচ্ছে রসায়ন। তোমরা ইতিমধ্যে মনির স্যারের ক্লাসে জেনে গেছো কোষ কী। তাছাড়া এসএসসি পর্যায়ে তোমরা কোষ সম্পর্কে বিস্তারিত পড়েছো। তারপর আমি একটু সংক্ষেপে বলি। কোষ, যেটাকে আমরা বলি জীবদেহের গঠন এবং কাজের একক। একটি দেওয়াল তৈরি করতে গেলে যেমন অনেকগুলো ইট লাগে, ঠিক তেমনই একটি জীবদেহ গঠন করতে গেলে অনেকগুলো কোষ লাগে। একটা জীবের যে সকল অ্যাক্টিভিটিস বা রাসায়নিক কার্যক্রম, প্রত্যেকটা কোষেই সেই আলাদা আলাদাভাবে রাসায়নিক কার্যক্রম চলে। সবগুলা কার্যক্রমের সমাহারই হচ্ছে একটি দেহের কার্যক্রম। তো সেই হিসাবে আমরা বলতে পারি একটা কোষের ফাংশনই সকল দেহের, পুরো দেহের ফাংশন। এই একটা কোষের ভিতরে যে সকল রাসায়নিক কার্যক্রম সংগঠিত হয়, সেইগুলো নিয়েই আলোচনা হচ্ছে এই অধ্যায়ের মুখ্য বিষয়। এই অধ্যায়টিকে আমরা অনার্স বা মাস্টার্স শ্রেণীতে এটাকে বলে থাকি বায়োকেমিস্ট্রি। তোমরা জানো বায়োকেমিস্ট্রি শব্দটার সাথে তোমরা পরিচিত। এই বায়োকেমিস্ট্রি, তাহলে এই বায়োকেমিস্ট্রি নিয়ে আজকে আলোচনা আমরা করব। তোমরা ইতিমধ্যে তোমাদের নবম দশম শ্রেণীতে তোমরা পড়েছ উদ্ভিদ বিজ্ঞান অংশে ম্যাক্রোমৌল এবং মাইক্রোমৌল। যে সকল উপাদান উদ্ভিদের জন্য একেবারে ম্যান্ডেটরি বা বেশি পরিমাণে লাগে তারা হচ্ছে ম্যাক্রো, আর যেগুলো কম পরিমাণে লাগে এগুলো হচ্ছে মাইক্রোমৌল। ম্যাক্রো এই বা মাইক্রোমৌল মিলে কোনো কোনো বইয়ে লিখেন 16টি, আবার কোনো রাইটার লিখেন 17টি। যাই হোক, 16 বা 17 যাই হোক, এই 17টি মৌল এই উদ্ভিদ কোষে বিদ্যমান থাকে। তো এই সকল মৌল কিন্তু উদ্ভিদ কোষে মৌল হিসেবে বিদ্যমান থাকে না, এরা কিন্তু বিভিন্ন যৌগ হিসেবে বিদ্যমান। এই সকল রাসায়নিক যৌগ নিয়েই হচ্ছে বায়োকেমিস্ট্রি তথা কোষ রসায়নের আলোচনা। তোমাদের সিলেবাসে
উদ্ভিদ কোষের এই 17টি মৌল নিয়ে যে সকল মুখ্য বা প্রধান রাসায়নিক যৌগ কাজ করে তাদের নিয়েই হচ্ছে আলোচনা। তো প্রধানত যেই 5টা রাসায়নিক যৌগ কোষের আলোচ্য বিষয় কোষ রসায়নের, সেই 5টা বিষয় হচ্ছে কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, লিপিড এবং এনজাইম। এই 5টা জৈব রসায়ন হচ্ছে এই অধ্যায়ের আলোচ্য বিষয়। আমরা এই বিষয়গুলো চেষ্টা করব বিস্তারিত পড়ার জন্য। তার আগে আমি বলে রাখি, আজকে আমরা শুরু করব হলো কার্বোহাইড্রেট দিয়ে। এই কার্বোহাইড্রেট কিন্তু ম্যাডাম যেখানে পড়াচ্ছেন ক্রোমোজোম, পরবর্তী ক্লাসে তোমাদের কতগুলো রাসায়নিক যৌগর বিষয় আসবে, সেখানে একটা অন্যতম নাম তোমরা বারবার ইতিমধ্যে শুনে আসছো, সেটা হচ্ছে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ। বারবার এই বিষয়টা কিন্তু আসবে। এই রাইবোজ ছাড়া কিন্তু নিউক্লিক অ্যাসিড ব্যাখ্যা করা সম্ভব না, আর এই রাইবোজ কিন্তু কার্বোহাইড্রেটের উপাদান। তাহলে এই তৃতীয় অধ্যায়টার সাথে প্রথম অধ্যায়ের একটা যোগসূত্র এখানে দেখা যাচ্ছে। তাছাড়া তোমাদের বইয়ের যে নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব, এই অধ্যায়ের যে আলোচনায় ওইখানে বারবার কিন্তু কার্বোহাইড্রেট তথা এই কোষ রসায়নের বিভিন্ন বিষয়ে আলোচনা আসবে। তো বুঝতেই পারতেছো এই তৃতীয় অধ্যায়ের সাথে আরও 2-3টা অধ্যায়ের সংশ্লিষ্টতা সরাসরি বিদ্যমান। তো আশা করি এই বিষয়গুলো একটু ক্লিয়ার তোমরা হওয়ার চেষ্টা করবে। তো আমরা সরাসরি কার্বোহাইড্রেটে চলে যাই। দেখো, শর্করা যার ইংরেজি হচ্ছে কার্বোহাইড্রেট, তোমরা সবাই জানো। এই কার্বোহাইড্রেট শব্দটাকে আমরা যদি 2টা ভাগে ভাগ করি, খেয়াল করো, একটা হচ্ছে কার্বো আর একটা হচ্ছে হাইড্রেট। তো কার্বো যদি আমি লিখি কার্বন, সি হচ্ছে কার্বন, আর হাইড্রেট হচ্ছে হাইড্রো থেকে হাইড্রেট। হাইড্রো মানে আমরা জানি পানি, তাহলে পানি কিভাবে লিখি আমরা H2O। এই হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বো থেকে সি আর হাইড্রেট থেকে পানি। বাংলায় করলে যাকে আমরা বলি কার্বনের জলায়ন। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 পরমাণু কার্বন, 2 পরমাণু হাইড্রোজেন এবং 1 পরমাণু অক্সিজেন, এই 3টা মিলে কার্বোহাইড্রেটটা গঠিত হয়েছে। তো এটাকে আমরা বলতে পারি এটা একটি কার্বোহাইড্রেট। হ্যাঁ, তোমরা ইতিমধ্যে জানো আরেকটা যৌগ সম্পর্কে সবাই চেনার কথা, C6H12O6, এটাও একটা কার্বোহাইড্রেট। খেয়াল করো, এই গ্লুকোজকে যদি আমরা পরমাণুর সংখ্যাকে যদি ভাগ করি, তাহলে দেখো 6 দ্বারা এটা বিভাজ্য। 6 দ্বারা যদি ভাগ করি তাহলে তার রেজাল্ট আসবে CH2O। তাহলে দেখো এখানে আমরা লিখছি এটা CH2O, এখানেও কিন্তু রেজাল্ট আসতেছে CH2O। তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছ 3 ধরনের সংকেত, স্থূল সংকেত, আণবিক সংকেত, আরেকটা হচ্ছে গাঠনিক সংকেত। এটাকে আমরা বলি স্থূল সংকেত। একটা সমস্যা আছে এখানে, স্থূল সংকেত থেকে প্রকৃত যৌগের পরিচয় সম্পর্কে জানা যায় না। যেমন এই CH2 গ্লুকোজ ছাড়া অন্য যৌগ হইতে পারে, তারপরেও এটাকে আমরা প্রাথমিক ফর্মুলা বলে থাকি। এই ফর্মুলাটাকে আমরা হোল ব্র্যাকেট দিয়ে যদি N লিখি, অথবা এখানে যদি লিখি CnH2nOn, এটা হচ্ছে কার্বোহাইড্রেটের একটা ফর্মুলা। এখান থেকে আমরা কার্বোহাইড্রেট সম্পর্কে ধারণা বিস্তারিত পাবো। তবে কার্বোহাইড্রেটের যে মনোস্যাকারাইড পর্যন্ত এই ফর্মুলা মিলবে, তারপরে কিন্তু এই ফর্মুলা মিলবে না। তো আমরা এখান থেকে শুরু করব। এখানে আরেকটা বিষয় আছে, CH2O হোল ব্র্যাকেট N, এটা হচ্ছে কার্বোহাইড্রেটের পুরাতন বা সনাতন সংজ্ঞা। আধুনিক সংজ্ঞায় বিজ্ঞানীগণ কার্বোহাইড্রেট সম্পর্কে যে সংজ্ঞা দিয়ে থাকেন সেটা আমি বলতেছি তোমাদেরকে। কার্বোহাইড্রেট হচ্ছে অ্যালডিহাইড ও কিটোন যৌগের সাথে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপের উপস্থিতি, অথবা যে কোনো যৌগকে হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ করলে যদি সেখানে হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন পাওয়া যায়, সেটাই হচ্ছে কার্বোহাইড্রেট। অথবা আমরা বলতে পারি যে পলিহাইড্রোক্সি
অ্যালডিহাইড। অথবা পলিহাইড্রোক্সি কিটোন। এই দুই ধরনের যৌগকে বলা হয় কার্বোহাইড্রেট, বা এদের থেকে উদ্ভূত বা এদের থেকে তৈরি হওয়া যৌগই হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে এখানে কার্বোহাইড্রেট বুঝতে গেলে আমাদের যে বিষয়টা সামনে চলে আসছে, এখানে তিনটা জিনিসের সাথে আমরা পরিচিত হতে হবে। প্রথমেই তোমরা ইতিমধ্যে জানো কার্যকরী মূলক, এই একটা মূলক CHO যাকে বলা হয় অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। আরেকটা আছে CO যাকে বলা হয় কিটোন মূলক। আর হাইড্রোক্সিল সম্পর্কে তো সবাই জানো। তাহলে এই তিনটা মূলক অবশ্যই আমাকে কার্বোহাইড্রেট বুঝতে হলে জানতে হবে। অ্যালডিহাইড, কিটোন এবং হাইড্রোক্সিল, এই তিনটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা চলো কার্বোহাইড্রেটের সরাসরি বিস্তারিত চলে যাই। এর আগে কার্বোহাইড্রেটের একটু বৈশিষ্ট্য যদি বলি, কার্বোহাইড্রেটের সাধারণত ভৌতভাবে কার্বোহাইড্রেট দানাদার, পাউডারের ন্যায় পদার্থ অথবা অনেকটা তন্তুময়। বেশিরভাগ কার্বোহাইড্রেটই আসলে পানিতে দ্রবণীয়, তবে পলিস্যাকারাইড আমরা বিস্তারিত আলোচনা করব পরে। পলিস্যাকারাইড সবগুলোই পানিতে দ্রবণীয়। কার্বোহাইড্রেটকে পুরালে সেটা অঙ্গার বা কয়লায় পরিণত হয়। কার্বোহাইড্রেট আলোক সক্রিয় বা সমানতা প্রদর্শন করে। আর কার্বোহাইড্রেটের মধ্যে কিছু আছে স্বাদে মিষ্টি, আবার কিছু আছে যার কোনো স্বাদ নাই। এখন যদি কার্বোহাইড্রেটের কাজ কি আমরা বলি, তাহলে প্রথমেই বলতে হবে আজকে সকালে আমরা যে নাস্তা করে আসলাম, সেই নাস্তায় কেউ হয়তো পরোটা খেয়েছি, কেউ পাউরুটি খেয়েছি, অথবা কেউ ভাত খেয়েছে, যে যেটাই খাই, মূলত আমি আমার কাজের শক্তি পাই। তাহলে আলটিমেটলি এক কথা হচ্ছে শক্তির জন্য কার্বোহাইড্রেট, ঠিক আছে। এছাড়া উদ্ভিদের যে গাঠন তোমরা জানো, সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন, এই সকল উপাদান উদ্ভিদ কোষের কোষপ্রাচীর হিসাবে, কোষপ্রাচীরের গঠন উপাদান হিসেবে কাজ করে। তাছাড়া প্রাণীদেহ, ব্যাকটেরিয়া, ছত্রাক এদের সঞ্চিত খাদ্য উপাদান হিসেবেও বিভিন্ন ধরনের শর্করা কাজে লাগে। তাছাড়া বিভিন্ন কোএনজাইম যেমন ATP, NADP, এগুলার তৈরিতে অংশগ্রহণ করে কার্বোহাইড্রেট। আমাদের যে সন্ধিস্থলগুলা, হাতের কনুই, হাঁটু, কবজি, এই সকল সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কার্বোহাইড্রেট বিদ্যমান থাকে। তো এইরকম আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো তোমরা সহজেই বই থেকে বুঝে নিতে পারবে। আমরা কার্বোহাইড্রেটের মূল পড়া, যেটাকে কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাসে চলে যাই। তো শ্রেণীবিন্যাসের প্রথমেই একটি সিম্পল শ্রেণীবিন্যাসের কথা বলবো, সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের স্বাদ বা টেস্ট কেমন। টেস্টের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সুগার আর একটা হচ্ছে নন সুগার। দেখো, সুগার, নর্মালি আমরা সুগার বলতে বুঝি কি চিনি। এটা সুগার কথাটা আসলে শর্করা থেকে এসেছে। সুগার, আমরা সুগার বলতে যদি চিনি বুঝি, চিনির কথাই থাকি। চিনির রাসায়নিক নাম হচ্ছে সুক্রোজ। এটা স্বাদে কেমন লাগে? মিষ্টি, দানাদার, পানিতে দ্রবণীয়। তাহলে আমরা এই টেস্টের ভিত্তিতে যে কার্বোহাইড্রেটকে ভাগ করলাম, এই সুগারের বৈশিষ্ট্য হলো দানাদার, পানিতে দ্রবণীয়, স্বাদ মিষ্টি স্বাদযুক্ত। উদাহরণ যদি বলি, তাহলে আমরা বলবো গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। সংক্ষেপে লিখলাম গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। আবার নন সুগার, বিপরীত, ওই প্রত্যেকটার বিপরীত। যেমন পানিতে অদ্রবণীয়, স্বাদে মিষ্টি না। তাহলে এর উদাহরণ কি? আমরা বলবো সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন, এগুলো হচ্ছে নন সুগার। এগুলো মূলত স্বাদের ভিত্তিতে। তাহলে যেহেতু আমরা বায়োকেমিস্ট্রি পড়তেছি, তার মানে কেমিস্ট্রির মূল বিষয় হচ্ছে অণু থেকে আণবিক। আমরা এখন কার্বোহাইড্রেটের আণবিক গঠন এর ভিত্তিতে তার শ্রেণীবিন্যাস করব। এর আগে খুব পরিচিত একটা শব্দ আমাদের, আমরা ছোটবেলা থেকে একটা শব্দের কথা শুনেছি, স্যাকারিন। স্যাকারিন শব্দটা আমরা যখন ছোটবেলায় বেকারি বা এরকম মিষ্টান্ন সামগ্রী খাইতাম, তখন বারবার স্যাকারিন শব্দটার কথা শুনতাম। স্যাকারিন মানে হচ্ছে সুগার।
তার মানে আবার সুগারের কথা আসলো, স্যাকারিন মানে শর্করা। তাহলে এই সুগার বা স্যাকারিন দ্বারাই শর্করাকে শ্রেণী বিভক্ত করা হয়। তাহলে তোমরা হয়তো শুনে থাকবে 4 ভাগে বিভক্ত করা হয় কার্বোহাইড্রেটকে। এক নম্বর হচ্ছে মনোস্যাকারাইড, 2 ডাইস্যাকারাইড, 3 অলিগোস্যাকারাইড, 4 সর্বশেষ পলিস্যাকারাইড। খেয়াল করো যে 4 প্রকারের বিভক্ত করা হয়েছে এখানে, প্রত্যেক প্রকারের শেষেই কিন্তু স্যাকারাইড শব্দটি আসছে। স্যাকারাইড আসছে স্যাকারিন থেকে, আর স্যাকারিন মানে সুগার, সুগার মানে শর্করা। তাহলে এখানে আমরা আজকে আলোচনা করব মনোস্যাকারাইড নিয়ে। মনো ইজ ইকুয়াল টু 1, মানে 1। তাহলে এটা মনোস্যাকারাইডের সঙ্গে আমরা বলতে পারি যেই শর্করাকে ভাঙলে বা আর্দ্র বিশ্লেষণ করলে এটা ছাড়া আর কোনো একক শর্করা পাওয়া যায় না। অর্থাৎ এক কথায় যদি বলি মৌলের সংজ্ঞার মতো, যে এটা ছাড়া আর কিছুই পাওয়া যায় না, এটাই হচ্ছে মনোস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইড ব্যাখ্যা করার জন্য আমরা একটু আগে যে শর্করার ফর্মুলা পড়েছি সেই ফর্মুলাতে ফিরে যাই। ফর্মুলাটা কি ছিল? CnH2nOn। এখানে n এর একটি মান থাকবে, সেই মানটা যদি আমরা বসাই তাহলে সেকে শর্করা পাওয়া যাবে। পরীক্ষায় দেখা গেছে, কেমিস্ট্রি যারা তারা দেখছেন, এই n এর মান 3 থেকে 10 পর্যন্ত হয়। অর্থাৎ n এর মিনিমাম মান 3 কার ক্ষেত্রে? মনোস্যাকারাইডের ক্ষেত্রে, আর ম্যাক্সিমাম মান হতে পারে 10। তাহলে 3 যদি হয়, এখানে প্রত্যেকটার 3 দ্বারা গুণ করলে আমি পাবো C3H6O3। খেয়াল করো, এটা হচ্ছে সর্বনিম্ন বা সবচেয়ে ছোট মনোস্যাকারাইড। এখান থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে কি বলা হলো? 3 থেকে 10 কার্বন বিশিষ্ট শর্করাই হচ্ছে মনোস্যাকারাইড। এখন আরেকটা বিষয় বলে রাখি, C3H6O3 এটাকে আমরা বলে থাকি আণবিক সংকেত। এই আণবিক সংকেত একই যৌগের ভিন্ন যৌগের একই রকম আণবিক সংকেত হতে পারে। যেমন তোমরা যেটা জানো C6H12O6, এটা যেমন গ্লুকোজ, এটা কিন্তু আবার ফ্রুক্টোজ। তাহলে আমরা যৌগটাকে চিনতে হলে তার গাঠনিক সংকেতে যেতে হবে। গাঠনিক সংকেতে যাওয়ার আগে আমরা এই মনোস্যাকারাইডগুলোর নামকরণ সম্পর্কে একটু জেনে নেই। তোমরা ইংলিশ গ্রামারের ক্ষেত্রে পড়েছ সাফিক্স এবং প্রিফিক্স। আমরা এখানে সাফিক্স নিয়ে কথা বলবো। মনোস্যাকারাইড, কার্বোহাইড্রেটের মনোস্যাকারাইডের নামকরণের জন্য নামের শেষে তার ওজ যুক্ত করা হয়। কোনো কোনো রাইটারগণ এটা ওজ না লিখে ওজেস লেখেন। তো বাংলায় যদি লিখি ওজ অথবা ওজেস, দুটোই সঠিক। তুমি ওজও বলতে পারবা অথবা ওজেসও বলতে পারবা। তো আমরা যেটা দেখছি, মিনিমাম সি এর মান 3 হবে। তো মনোস্যাকারাইডের ক্ষেত্রে মিনিমাম যদি 3 হয়, 1 হইলে আমরা বলি মনো, 2 হলে ডাই, 3 হইলে কি বলি? ট্রাই। তাহলে 3 কার্বন সংখ্যার ভিত্তিতে এটা ট্রাই যোগ ওজ সমান সমান ট্রাইওজ। তাহলে কি দাঁড়ালো? 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে কমনভাবে বলা হয় ট্রাইওজ। ঠিক একইভাবে যদি 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড হয় সেটাকে বলা হবে টেট্রোজ, 5 হলে পেন্টোজ, 6 হেক্সোজ, 7 হলে হ্যাপটোজ। এরকমভাবে অক্টোজ, ন্যানোজ, ডেকোজ পর্যন্ত। এতটুকু আসলে যাওয়া লাগে না, আমরা হেক্সোজ পর্যন্ত পড়লেই হয়ে যায়। তাহলে নামকরণের এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। ওজ মানেই হলো এটা মনোস্যাকারাইড নামের শেষে থাকলে। তাহলে ট্রাইওজ, আমরা যে শর্করাটার কথা একটু আগে বলেছিলাম, ট্রাইওজ C3H6O3, এটা হলো ট্রাইওজ সুগার। এই ট্রাইওজ সুগারের গাঠনিক সংকেত জানতে হইলে একটু আগে আমরা যে কথা বলেছিলাম অ্যালডিহাইড এবং কিটোন, এটা আমার লাগবে। এই অ্যালডিহাইড এবং কিটোন দিয়ে যদি আমরা এই ট্রাইওজ সুগারের স্ট্রাকচারটা দেখি তাহলে দেখব
দেখো এখানে আমরা লিখছি CHO, CHOH, CH2OH। এটাকে যদি তুমি যোগ করো, যোগফল ওইটাই হবে C3H6O3। এটারও যোগফল C3H6O3। তাহলে দেখো দুইটারই কিন্তু আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত দুইটার ভিন্ন। গাঠনিক সংকেত যেহেতু দুইটার ভিন্ন, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো দুইটা যৌগ ভিন্ন। তো এখানে আমি লাল কালি দিয়ে লিখেছি তোমাদের বোঝার জন্য। দেখো প্রথমে আছে CHO, একটা কার্যকরী মূলক, এটাকে তোমরা জানো অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইডটা কিন্তু প্রথমে বসেছে, তারপরে CHOH এবং সর্বশেষ কিন্তু CH2OH। পাশাপাশি এখানে যে ট্রায়োস সুগারটা আছে, এখানে দেখো কিটোন মূলকটা 2 নং কার্বনে বসেছে, অর্থাৎ নাম্বারিং করি 1 2 3, 2 নং স্থানে কিটোন মূলক বসেছে। আর উপরের দিকে CH2OH, নিচের দিকে CH2OH। এই দুইটার মধ্যে যদি তুমি মিল চিন্তা করো তাহলে দেখবা দুইটারই কিন্তু শেষে আছে CH2OH। তার মানে যত মনোস্যাকারাইড আসবে সবার শেষে একটা মিল থাকবে, সেটা হলো CH2OH। আবার এখান থেকে যদি তুমি আরেকটা তুলনা করো, প্রথমটার দেখো এখানে কিটোন মূলকের বেলায় আছে CH2OH আর এটার আছে CHO। যেহেতু অ্যালডিহাইড মূলকলার ক্ষেত্রে অ্যালডিহাইড প্রথম থাকবে, তাহলে এই কারণে দুইটা মনোস্যাকারাইডের অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন মূলকযুক্ত দুইটার প্রথমটা কখনোই মিলবে না। এখন এটার নাম ট্রায়োজ, এটার নাম ট্রায়োজ, দুইটাই ট্রায়োজ। নিশ্চয়ই দুইটা ভিন্ন যৌগ, ভিন্ন যৌগ হলে তার নামও ভিন্ন। নাম বলার আগে আমরা আরেকটা বিষয় বলে নেই, মূলকের ভিত্তিতে তার নাম। যেমন এই মূলকে, এই শর্করার এই মনোস্যাকারাইডের কার্যকরী মূলক হচ্ছে অ্যালডিহাইড, তাহলে তার নাম অ্যালডিহাইড অনুযায়ী যদি তার নাম দিই আমি, তাহলে তাকে বলবো আমি অ্যালডোজ সুগার, অ্যালডোজ। ঠিক একইভাবে এটার যেহেতু কিটোন মূলক, এটার নাম হবে কিটোজ সুগার, অ্যালডোজ এবং কিটোজ সুগার। আমি এটার নামটা একটু পরে বলবো, দুইটার প্রকৃত নামটা। তার আগে আরেকটা যৌগ লিখে নেই। খেয়াল করো, এটা অ্যালডিহাইড মূলক ছিল, তার মানে এটা অ্যালডোজ সুগার। এটাতেও কিন্তু অ্যালডিহাইড মূলক আছে, তার মানে মূলকের ভিত্তিতে এটাকেও আমি বলতে পারি অ্যালডোজ সুগার। ঠিক একইভাবে এটাতে কিটোন মূলক আছে, ওইটার সাথে মিলাই আমি বলতে পারি এটা একটা কিটোজ সুগার। আর অবস্থান কিন্তু আগের মতোই, এটা মনে রাখতে হবে। এখানে কিটোন মূলকটা 2 নম্বরে আছে, আর এখানে কিন্তু অ্যালডিহাইড মূলকটা 1 নম্বরে আছে। আবার শেষ দিকে যদি যাই, এটার শেষের CH2OH, এটারও শেষের CH2OH। তার মানে এখান থেকে আমরা একটা বিষয় মনে রাখতে পারি, কিটোন মূলকের উপরে নিচে সবসময় একরকম হবে, কার্বন সংখ্যা যতই বাড়ুক উপরে নিচে একরকম হবে। এবার আমি একটা বিষয় তোমাদের উদ্দেশ্যে দেখি, এখানে দেখো এটার নাম অ্যালডোজ সুগার, এটা কিন্তু ট্রায়োজ, এটা কিন্তু টেট্রোজ, কার্বন সংখ্যা 4। এই টেট্রোজ সুগার এটাও কিন্তু অ্যালডোজ সুগার। তাহলে এই দুইটা এক যৌগ কিন্তু না, এটার কার্বন 3, এটা 4। তো দেখা গেছে অ্যালডোজ সুগার হইলেই যে একই শর্করা হবে তা কিন্তু না। তাহলে এই দুইটাকে যদি আমি আলাদা করতে চাই, তাহলে বলতে পারি এটা যেহেতু ট্রায়োজ সুগার, তাহলে বলতে পারি ট্রায়ো অ্যালডোজ, আর এটাকে বলতে পারি টেট্রো অ্যালডোজ। তাহলে দুইটাকে পার্থক্য হইলো। ঠিক একইভাবে এটা হলো ট্রায়োকিটোজ আর এটা হবে টেট্রোকিটোজ। এবার তার প্রকৃত নামটা আমরা জানি, যেমন এটার নাম হচ্ছে গ্লিসারলডিহাইড, অর্থাৎ ট্রায়ো অ্যালডোজ যেটা, এটার নাম হচ্ছে গ্লিসারলডিহাইড। আর এটার নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। ঠিক এটার নাম হচ্ছে ইরিথ্রোজ, এটা হচ্ছে ইরিথ্রোলোজ। খেয়াল করো, আমরা কিন্তু মনোস্যাকারাইডে আছি, ট্রায়োজ এবং টেট্রোজ সুগার পড়লাম। ট্রায়োজ এবং টেট্রোজ, একটা হচ্ছে ট্রায়োঅ্যালডোজ আর একটা ট্রায়োকিটোজ, টেট্রোঅ্যালডোজ, টেট্রোকিটোজ, 4টা মনোস্যাকারাইড, তাদের নাম এবং গঠন সম্পর্কে আমরা দেখলাম। এবার পেন্টোজ সুগারে যাব। পেন্টোজ সুগার এবং হেক্সোজ সুগার এই দুইটাই মূলত তোমাদের কাজে লাগবে বেশি। সামনের যে অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড,
পলিস্যাকারাইড পড়বে ওটার জন্য। অতএব পেন্টোজ সুগারটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবে আশা করি। C5H10O5 এটা হচ্ছে পেন্টোজ সুগার, যেহেতু কার্বন সংখ্যা 5। তো পেন্টোজ সুগারের মধ্যে আমরা ইতিমধ্যে দেখছি একটা হচ্ছে অ্যালডোজ সুগার আর একটা হচ্ছে কিটোজ সুগার। তো পেন্টো অ্যালডোজ, পেন্টো কিটোজ দুই ধরনের কয়েকটা আগের নাম সম্পর্কে জেনে নেই। তোমাদের মোস্ট কমন একটা নাম প্রথমে লিখলাম, সেটা হচ্ছে রাইবোজ। এছাড়া আছে ডিঅক্সিরাইবোজ, আছে জাইলোজ, অ্যারাবিনোজ, আর কিটো। এগুলো সব অ্যালডিহাইডমূলক যুক্ত পেন্টোজ সুগার। কিটোনমূলক যুক্ত পেন্টোজ সুগার হচ্ছে রাইবোলোজ, জাইলোলোজ। এখানে আমরা মূলত দুইটা বা তিনটার গঠন সম্পর্কে জানবো, সবগুলা জানতে হবে না। এর মধ্যে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, রাইবোলোজ এগুলো আমাকে জানতেই হবে, কারণ এগুলো প্রথম অধ্যায়ও আছে, নবম অধ্যায়ও এগুলোর কাজ লাগবে। তাহলে এটা পেন্টোজ সুগারের মধ্যে আমরা এই নামগুলো আগে প্রথমে জেনে রাখবো আর তিনটার স্ট্রাকচার শিখব। তো প্রথমে স্ট্রাকচারে যাই। 5 কার্বন আগের মতোই, যেমন অ্যালডিহাইডের ক্ষেত্রে প্রথম ছিল CHO, পরে COH, এই হলো তিনটা। প্রথমে দেখো এই দুইটার প্রথমে আছে অ্যালডিহাইডমূলক, তার মানে এই দুইটা অ্যালডোজ সুগার। এটাতে আছে কিটোনমূলক, তার মানে এটা কিটোজ সুগার। এটার পরিচিতি আমরা একটু আগে জেনে নেই। এটা হচ্ছে রাইবোজ। স্ট্রাকচার কিন্তু আগের মতোই আছে, দেখো প্রথমে CHO, শেষে CH2H, মাঝখানে শুধু হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত কতগুলা কার্বন এখানে যুক্ত হয়ে তার সংখ্যা পূরণ করেছে। এটার ক্ষেত্রে দেখো একটু ভিন্নতা আছে এখানে, এটার আর এটার পার্থক্য। এখানে কিন্তু C5H10O4 খেয়াল রাখতে হবে, এটা কিন্তু 5 হওয়ার কথা ছিল O5, কিন্তু O4 একটা ভিন্ন ঘটনা। তারপরে এটা একটা অ্যালডোজ সুগার, এটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ। আমি বলবো ডি মানে ডিলিট। কি ডিলিট? একটা অক্সিজেনের ডিলিট, তার মানে ডিঅক্সি, অক্সিজেনের ডিলিট। তার মানে এখানে 2 নং কার্বনের যে হাইড্রোক্সিল ছিল OH, খেয়াল করো এখানে শুধুমাত্র ওটা নাই। তাহলে ওটা কিন্তু নির্ধারিত 2 নংয়েই থাকবে না, সেটা হয়তো ম্যাডাম ওনার ক্লাসে বিস্তারিত বলবেন কেন 2 নংয়ে নাই, তো সময় লাগবে। তো এখানে 2 নংয়ে অক্সিজেন নাই। এই অক্সিজেনবিহীন রাইবোজটাকেই বলা হয় ডিঅক্সিরাইবোজ, যেটা দিয়ে তোমরা জানো গঠিত হবে ডিএনএ, আর অক্সিজেনযুক্ত যে রাইবোজ সে গঠন করবে আরএনএ। তাহলে এই দুইটা গেল রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ। এবার আসে কিটোজ সুগার। এই কিটোজ সুগার, এটার নাম হচ্ছে রাইবোলোজ। স্ট্রাকচার আগের মতোই আছে, উপরে নিচে CH2OH, 2 নম্বরে আছে CO, আর বাকি সব OH মূলকযুক্ত কার্বন দ্বারা পূরণ হয়েছে। এখন এখানে নতুন আরেকটা বিষয় আমি যোগ করব। তোমরা যে স্থূল সংকেত, আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত, এই গাঠনিক সংকেত আজকে আমরা জানবো আবার 2 রকম। এখানে পড়তে যে আমাদের নতুন কথা এটা। তো এই 2 রকমের মধ্যে একটা হচ্ছে হাওয়ার্ড স্ট্রাকচার আর একটা হচ্ছে ফিশার স্ট্রাকচার। একটা হাওয়ার্ড আর একটা হচ্ছে ফিশার। খেয়াল করো, বুঝতেই পারতেছো শব্দ দেখে, যেটা হচ্ছে বিজ্ঞানীদের নাম, যিনিরা এটা আবিষ্কার করছেন
বা প্রমাণ করেছেন ওদের নামের সাথে মিলায়া এই স্ট্রাকচারের নাম দেওয়া হয়েছে। দুইটাই কিন্তু গাঠনিক সংকেত, ফিশার এবং হাওয়ার্ড। সহজ আরেকটা নাম আছে, একটা হচ্ছে চেইন স্ট্রাকচার আর একটা হচ্ছে রিং স্ট্রাকচার। তোমরা ইতিমধ্যে রিং সম্পর্কে জানো, বেনজিন পড়েছো তোমরা C6H12, সরি C6H6, ওইখানে যে বেনজিনের যে চক্র সেটা কিন্তু রিং। তো হাওয়ার্ড যে স্ট্রাকচারটা আবিষ্কার করেছেন এটাকে বলা হয় রিং স্ট্রাকচার, আর ফিশার যে স্ট্রাকচারটা আবিষ্কার করেছেন, গঠন আবিষ্কার করেছেন, এটাকে বলা হয় চেইন স্ট্রাকচার। তো আমরা এখানে যে স্ট্রাকচারগুলো লিখেছি এটা কিন্তু চেইনের মতো লম্বালম্বি একটার পর একটা কার্বন বসে একটা চেইন তৈরি করেছে। সো এটা হচ্ছে চেইন স্ট্রাকচার। তাহলে আমরা ফিশার স্ট্রাকচারও শিখতে হবে। আর জলীয় দ্রবণে যখন স্ট্রাকচার আরেকটা মনোস্যাকারাইডের সাথে মিলে যখন সে ডাইস্যাকারাইড গঠন করবে তখন হাওয়ার্ড বা রিং স্ট্রাকচারটা দিয়ে তখন ব্যাখ্যা করা সহজ হয়। তো আমরা রিং স্ট্রাকচারও শিখব। আর চেইন স্ট্রাকচার তো আমরা দেখতেই পাচ্ছি, দুই রকমটাই শিখব। এর আগে আরেকটা বিষয় এখানে আমাদের জেনে রাখা দরকার, ডি এবং এল। খেয়াল করো, ডি আর হচ্ছে এল। ডিটা লেখা হয় ক্যাপিটাল লেটারে আর এলটা লেখা হয় স্মল লেটারে। এটা ট্রেডিশনাল সিস্টেম। এখন ডি আর এলটা কি? ডি একটা ইংরেজি শব্দ থেকে এসেছে, ডেক্সট্রো রোটাটরি, আর এল হচ্ছে লিভো রোটাটরি। ডেক্সট্রোর বাংলা অর্থ হচ্ছে ডান আবর্ত, আর এটার অর্থ হচ্ছে বাম আবর্ত। লিভোর অর্থ হচ্ছে বাম আবর্ত। তার মানে এটা মূলত একটা হাইড্রোক্সিল মূলককে নিয়ে। যদি হাইড্রোক্সিল মূলক ডান পাশে থাকে বা ডান দিক থেকে, রিংয়ের সময় ডান দিক থেকে যদি তার আবর্তন হয়, আর চেইনের সময় তো আমি ডান দিকেই বলতে হবে সরাসরি, এই ডান পাশে থাকলে বা ডান দিকে আবর্তন হইলে সেটাকে বলা হয় ডেক্সট্রো রোটাটরি বা ডি। খেয়াল রাখতে হবে ডি। আর যদি বাম দিক থেকে আবর্তন বা বাম পাশে হয় সেটাকে বলা হয় লিভো রোটাটরি বা বাম আবর্ত। তাহলে একটা ডি আর একটা হচ্ছে এল। মনে রাখার জন্য আমি যেটা করি বা বলি, ডিতে ডান আর এল এ লেফট, এটা মনে রাখার কৌশল। এখন কি ডান বাম? একটা হাইড্রোক্সিল মূলক, কারণ হাইড্রোক্সিল মূলক তো এখানে অনেকগুলো আছে। কোন হাইড্রোক্সিল মূলকটা এটাও স্পেসিফাই করা আছে, তোমাদেরকে মনে রাখতে হবে। সেটা হলো যত কার্বন বিশিষ্টই হোক, যত কার্বন বলতে 5 কার্বন 6 কার্বন 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড হতে পারে, এটা হলো লাস্ট কার্বনের আগের কার্বন। যেহেতু আমরা সিরিয়াল করেছি প্রথম থেকে, এটা 1 আর এটা হচ্ছে 5, তার মানে এটা হচ্ছে লাস্ট কার্বন আর তার আগের কার্বন হচ্ছে এটা 5, এটা 4 কার্বন, 4 নম্বর কার্বন। এই 4 নম্বর কার্বনের হাইড্রোক্সিল মূলকটা যদি ডান পাশে এখন যে অবস্থায় আছে বোর্ডে, এটাকে বলা হবে ডিঅক্সিরাইবোজ, অথবা এটাকে যদি বলি এটাকে বলা হবে ডিরাইবোজ। যদি এটাকে আমি চেঞ্জ করে এই পাশে দেই, এই পাশে হাইড্রোক্সিল মূলক, বাম পাশে হাইড্রোক্সিল, কত নম্বরের? 4 নম্বরের, তার মানে লাস্টের আগে, লাস্ট তো 5-এর আগেরটার। এটা যদি হাইড্রোক্সিল মূলকটা বাম পাশে থাকে তখন এটার নাম হয়ে যাবে অ্যাল রাইবোজ। আমি আরেকবার একটু রিপিট করি, লাস্ট কার্বনের চেইন স্ট্রাকচারের সময় বা ফিশার স্ট্রাকচারের সময় লাস্ট কার্বনের আগের কার্বনের হাইড্রোক্সিল মূলকটা ডান পাশে থাকলে ডেক্সট্রো রোটাটরি বা ডি, আর বাম পাশে থাকলে লিভো রোটাটরি বা এল। এটা 5 কার্বনের সময় হোক, 6 হোক, 7 হোক, সকল বেলায় এই ঘটনা হবে। ডি আর এল গেল, আশা করি বুঝতে পারবে। না বুঝলে তোমরা পরবর্তীতে জানার চেষ্টা করো, আমি বোঝানোর চেষ্টা করব পরবর্তী ক্লাস বা যখনই যোগাযোগ হয়। তাহলে এখানে এটা গেল ডি আর এল। নতুন আমরা এখন রিং স্ট্রাকচারে যাব। রিং স্ট্রাকচারটা কিভাবে রিংটা গঠিত হয় সেটা আমরা আগে দেখি। রিংয়ের অপর নাম কিন্তু হাওয়ার্ড স্ট্রাকচার। দেখতে পাচ্ছ এটা একটা পেন্টোজ সুগার এবং কার্যকরীমূলক CHO, তার মানে অ্যালডোজ সুগার। একসাথে বলতে পারি পেন্টো অ্যালডোজ সুগার, এবং তার নাম হচ্ছে রাইবোজ। এটা থেকে আমরা রিং তৈরি করব, তোমরা যেমন বেনজিনের রিং দেখেছো এরকম।
রিং তৈরি করার ক্ষেত্রে তোমরা জানো রিংয়ের যে দুই বাহুর সংযোগস্থল অর্থাৎ কোনাগুলা, ওই কোনায় কিন্তু কার্বন বসে। ঠিক একইভাবে এখানে কোনায় একটা কার্বন প্রত্যেক কোনায় একটা করে কার্বন বসবে। এখানে একটু গ্যাপ হয়েছে, আমার প্রথম বলা হয় নাই। কার্যকরী মূলক অর্থাৎ CHO এবং CO, এই দুইটা কার্যকরী মূলকের যে অক্সিজেন আছে, এই অক্সিজেনটার একটা নাম আছে, এটাকে বলা হয় কার্বনাইল অক্সিজেন। এই কার্বনগুলা প্রত্যেকটা কার্বন ওই দুই বাহুর রিং তৈরির সময় দুই বাহুর কোনায় বসবে, পাশাপাশি এই কার্বনাইল অক্সিজেনটা একটা কোনায় বসবে। তার মানে যতটা কার্বন থাকবে ওই যৌগের ক্ষেত্রে, মনোস্যাকারাইডের ক্ষেত্রে রিং হওয়ার কথা তার চেয়ে আরেকটা কোনা বেশি সম্পন্ন। কিন্তু আরও কার্বন আছে যেই কার্বন আসলে কোনায় বসবে না। যেমন এই স্ট্রাকচারটা CH2OH, এরকম যতবার আমরা দেখব CH2OH, যেমন কিটোন হইলে দুইবার থাকবে উপরে নিচে, আর অ্যালডিহাইড হইলে একবার থাকবে। একবার হোক দুইবার হোক, এই CH2OH যুক্ত যৌগের ক্ষেত্রে রিং তৈরির সময় এই কার্বনটা, সংশ্লিষ্ট কার্বনটা, তার মানে 5 নং, এই 5 নং কার্বনটার কিন্তু রিংয়ের ভিতরে বসবে না, তার রিংয়ের বাইরে তার অবস্থান হবে। তাইলে এখানে কি দাঁড়াইলো, এই কার্বনটা তো বাদই গেল, রিংয়ে বসবে না। কার্বন থাকলো কয়টা? 1 2 3 4টা। আরেকটা স্পেশাল কর্নার তৈরি হবে, সেটা কোনটা দিয়ে? কার্বনাইল অক্সিজেন দিয়ে। এই হলো কার্বনাইল অক্সিজেন। তাহলে আলটিমেটলি কোনা হবে 5টা। কোনা 5টা হলে বাহু হবে 5টা। 5টা বাহু হইলে তার স্ট্রাকচারটা আমি প্রথমে যদি এরকম একটা শেপ দাঁড় করাই, এই হলো 5 বাহু। তো এখানে প্রথমে আমি কার্বনাইল অক্সিজেন, এটা একটা কোনায় বসলো, বাকি সকল কোনায় সহজ হিসাব কার্বন একটা করে বসছে। আমরা ওইখান থেকে দেখি। তাহলে আরেকটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, এই কার্বনাইল অক্সিজেনটা কিন্তু কার্যকরী মূলকের। তার মানে সে 1 নং কার্বনের, সে যার সাথেই থাকুক 1 নং কার্বন কিন্তু তার সংযুক্ত থাকার কথা। এই দৃষ্টিকোণ থেকে এটা 1 নং কার্বন হইতে পারে, অর্থাৎ এই অক্সিজেনটা যেহেতু এই কার্বনের সাথে বন্ধন আছে, তাহলে এটা 1 নং কার্বন। অথবা এই অক্সিজেনটা যেহেতু এই কার্বনের সাথে বন্ধন আছে, হইতে পারে এটা 1 নং কার্বন। তো এটা দুইটাই যদি 1 নং এদিক থেকে হয়, এদিক থেকে হইতে পারে, এদিক থেকে হইতে পারে। আমরা একদিক থেকে হিসাব করতে হবে। বিজ্ঞানীগণ যেটা করছেন যে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে হিসাব করছেন। তাহলে এটা 1 নং কার্বন, এটা 2 3 4, খেয়াল করো 4টা কার্বন কিন্তু বসে গেছে। কিন্তু যৌগে কিন্তু কার্বন আছে 5টা, এটাকে বাদ যাবে না। তো রিংয়ে বসে নাই, কিন্তু বাদ তো আর যাবে না। তার তার অবস্থান ধারাবাহিকভাবে, এটা যেহেতু 5 নম্বর মিলে গেছে, এটার অবস্থান বাহিরে 5 নং মিলে গেছে। এখন কার্বন সংখ্যা 5টা। এখন যদি আমরা বাকি H এবং OH-কে বসাই, খেয়াল করো এই কার্বনের কিন্তু 2টা হাত খালি, এই কার্বনের 2 হাত খালি, এটার 2 হাত খালি। খেয়াল করো, গুরুত্বপূর্ণ, এই যে কার্বনটা, অর্থাৎ যেটা দিয়ে আমরা DL নির্ণয় করছি, অর্থাৎ লাস্টেরটার আগেরটা, এটাতে কিন্তু সবসময় 1 হাত খালি থাকবে। খেয়াল করো 1 2 3 ফিল আপ, আর 1 হাত খালি আছে। ওই জায়গাতে একটু আছে, খেয়াল রাখার বিষয় আছে। আমরা প্রথমেই আসি 1 নং কার্বনে। 1 নং কার্বনে কী কী ছিল? CHO। তাহলে এখানে ও তো আগেই বসে গেছে, C, আর রইল কি তার কাছে? H। এই একটা H রইল, কারণ হাত কিন্তু খালি 2টা, আর H দিয়ে পূরণ করা যাবে 1 হাত। তার মানে আমি কোথায় বসাবো জানি না, রেখে দিলাম, পরে বসাবো। 2 নংয়ে আসি। 2 নংয়ের ডান পাশে OH, বাম পাশে আছে H। এটাকে যদি আমি ক্লকওয়াইজ ঘোরাই, এই যে এটা সোজাসুজি আছে, ক্লকওয়াইজ ঘুরানো মানে এইভাবে ঘূর্ণন দিলে ডান পাশটা কোন দিকে চলে যায়? নিচের দিকে। তার মানে এই 2 নংয়ের OH-টা যাবে নিচে, আর বাম পাশে H, এটা চলে যাবে উপরে। এই হলো OH। ঠিক 3 নংয়ে সেম, OH নিচে, H উপরে। 4 নংয়ের বেলায় দেখো, ডান পাশে OH, বাম পাশে H। তো এখন যা শিখাইলাম, ডান পাশেরটা নিচে বসে, বাম পাশেরটা উপরে বসে, এই অনুযায়ী এখানে হওয়ার কথা OH। কিন্তু বাস্তবে যখন সে কোনো পদার্থ গঠন করে বা গঠনে অংশ নেয়, তখন দেখা যায় না, আসলে তার এখানে OH না, তার এখানে বসে হলো H। তাইলে কথার তো মিল রইল না। এটার কারণটা হলো ওই প্রান্ত দিয়ে, অর্থাৎ কার্যকরী মূলকের যে কার্বন, এই প্রান্ত দিয়ে সে আরেকজনের সাথে বন্ধনে অংশগ্রহণ করে। এই পেন্টোজ সুগারটা যদি আরেকটা যৌগের সাথে, যেমন আমি বললাম যে
আরএনএ তৈরি করবে এই রাইবোজটা। তো আরএনএ তৈরি করতে গেলে তার সাথে নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল এদের সাথে বন্ধন করতে হবে। বন্ধন করতে হলে সে এই প্রান্ত দিয়ে বন্ধন করবে। বন্ধন করতে গেলে তার অন্ততপক্ষে একটা হাইড্রোক্সিল মূলক লাগবে। খেয়াল করো আগে থেকে তার শুধুমাত্র কিন্তু একটা হাইড্রোজেন আছে। তো এখান থেকে এখানে যদি OH বসে যায় তাহলে এখানে কিন্তু H আসবে, এখানেও H, এখানেও H, তাহলে বন্ধন তৈরির যে শর্ত হাইড্রোক্সিল লাগবে এখানে কিন্তু এটা হচ্ছে না। এই কারণে এই শেষ কার্বনের আগের কার্বন মানে 5-এর আগের 4 এখানে দেখা যায় OH ট্রেডিশন বা ওইগুলার রেওয়াজ অনুযায়ী এখানে OH না বসে H বসে। আশা করি ক্লিয়ার বিষয়টা। এখন কিন্তু OH রয়ে গেল। এই OH কেন রয়ে গেল এখানে খেয়াল আছে তোমাদের, দুইটা হাত খালি, পূরণ করার জন্য একটা হাইড্রোজেন আছে, ওইটা পূরণ করার জন্য এখানে একটা OH আসলো, এই OHটা এখানে বসবে। এখন বিষয় আছে কোনটা কোন দিকে বসবে, কোনটা কোন দিকে আমরা যেহেতু থিওরিটিক্যালি পড়তেছি, প্র্যাকটিক্যালি যখন যাব আমরা ল্যাবে তখন দেখা যাবে OH উপরেও যাইতে পারে নিচেও যাইতে পারে। এটা কোন বস্তু তৈরি করবে বা কোন বস্তু নিয়ে আমরা গবেষণা করতেছি তার উপর নির্ভর করবে এটা উপরে যাবে বা নিচে যাবে। যেমন যদি OH নিচে হয় সঙ্গত কারণেই H উপরে হবে। এই মূলকের কার্বনের অর্থাৎ 1 নং কার্বনের হাইড্রোক্সিল মূলকটা যদি নিচে হয়, খেয়াল করো অন্যগুলো না কিন্তু এইগুলো আমার হিসাবে আসবে না এখন, এই হাইড্রোক্সিল মূলকটা 1 নং কার্বনের যদি নিচে হয় তখন এটাকে বলা হবে আলফা, আর তখন এই যৌগটাকে কি বলা হবে, আলফা রাইবোজ। এটা হচ্ছে আলফা রাইবোজ। আর যদি উল্টো ঘটনা হয়, এখানে OH নিচে H, তখন এটার নাম হবে বিটা রাইবোজ। আশা করি বুঝতে পেরেছো। না হয় আবার বলি, কার্যকরী মূলকের রিং স্ট্রাকচারের সময় কার্যকরী মূলকের কার্বনের নিচের প্রান্তে হাইড্রোক্সিল মূলক থাকলে সেটাকে বলা হয় আলফা, আর কার্যকরী মূলকের কার্বনের উপরের প্রান্তে হাইড্রোক্সিল থাকলে সেটাকে বলা হয় বিটা। তো আলফা এবং বিটা দুইটা ভিন্ন, এখানে আশা করি ক্লিয়ার। আরও বিভিন্ন যৌগের সময় যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলোর সময় আলফা বিটা বারবার আসবে। তো আলফাগুলা সাধারণত সঞ্চিত বা হজমযোগ্য উপাদান থাকে, আর বিটাগুলা সাধারণত হজম অযোগ্য বা গাঠনিক বস্তু হিসেবে থাকে। এই ছিল পেন্টোজ সুগারের রিং স্ট্রাকচার। ডিঅক্সিরাইবোজ, এখানে দেখো খেয়াল আছে কিনা তোমাদের, ডিঅক্সিরাইবোজের বেলায় কিন্তু এখানে অক্সিজেন থাকে না, তার মানে এখানে ওটা মুছে দিলেই ডিঅক্সিরাইবোজের স্ট্রাকচার হয়ে গেল। ডিএনএ আরএনএ তৈরিতে যে রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ লাগে সবগুলাই বিটা, ওইখানে কোনো আলফা লাগে না। তাহলে এখানে আমরা পেন্টোজ সুগার পর্যন্ত আজকে শিখলাম। ক্লাসের সময় সম্ভবত শেষ দিকে এই পেন্টোজ সুগার দিয়ে ডিএনএ আরএনএ গঠিত, আগে বলছি সবগুলো বিটা। তো এখানে আমরা যে বিষয়গুলো শিখলাম, মনোস্যাকারাইডের ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ পর্যন্ত শিখলাম। পাশাপাশি পেন্টোজে আসা যে বিষয়টা দেখলাম সেটা একটা হলো ডি স্ট্রাকচার, আর একটা হচ্ছে এল স্ট্রাকচার, আর এখন মাত্র দেখলাম একটা হলো আলফা স্ট্রাকচার, আর একটা হচ্ছে বিটা স্ট্রাকচার। তো তোমরা হোমওয়ার্কই বলবো আমি, হোমওয়ার্ক রইল তোমরা আলফা রাইবোজ এবং বিটা রাইবোজের পার্থক্য নির্ণয় করবে, ডি এবং এল রাইবোজের পার্থক্য নির্ণয় করবে, রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজের পার্থক্য নির্ণয় করবে। এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল। পরবর্তী ক্লাসে আমরা যখন এই সুযোগ পাই তখন আমরা হেক্সোজ সুগার থেকে শুরু করব। হেক্সোজ সুগার কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ পরবর্তীতে যে ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, বিশেষ করে তোমরা যে কমন নামগুলো শুনো, সুক্রোজ, স্টার্চ, সেলুলোজ, এগুলো স্ট্রাকচার শিখতে হবে। তবে এই হেক্সোজ সুগারের স্ট্রাকচার বুঝলে বাকিগুলো একেবারেই সহজ, এখানে ভয় পাবার কারণ নাই। তো যতটুকুই আমি পেরেছি চেষ্টা করেছি। আশা করি তোমরা এই যে পড়াগুলোর কথা বলেছি একটু বইটা স্টাডি করবে। তো এই করোনাকাল সবাই ভালো থাকো, সবার সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।